নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি নক্ষত্রদের সম্বন্ধে। এই নক্ষত্রদের সম্বন্ধে সব কিছু বিস্তারিত আজকে আমি আলোচনা করব আমার এই ভিডিওতে। প্রথমে বলবো অশ্বিনী নক্ষত্র। এটি যানবাহনের নক্ষত্র। প্রতীক দুইটি অশ্বের মুখমণ্ডল, একটি শ্বেত এবং অপরটি কৃষ্ণবর্ণ। দেবতা অশ্বিনী কুমার, যমজ ভ্রাতৃদ্বয়। রাশিচক্রে একটি রক্তাভ নক্ষত্র আছে। ভারতীয় জ্যোতির্বিদগণ তাকে অশ্বিনী বলেন এবং এই নক্ষত্রকে প্রভাতকালীন ও সন্ধ্যাকালীন তারকারূপে পূজা ও বন্দনা করা হয়। বাস্তবক্ষেত্রে প্রাণবায়ুর প্রবেশ ও বহির্গমন রূপে, নিঃশ্বাস এবং প্রশ্বাস রূপে এবং দেহে নাসাপথে যাতায়াত ও বাক্য রূপে বর্ণনা করেন। আর রাশিচক্রের ঠিক এই বিন্দু হইতে সূর্যের বার্ষিক পরিক্রমা শুরু হয়। অশ্বযাত্রার সূচক যে শক্তি কাহাকেও গতিযুক্ত করে তাহাই অশ্বিনী। সাহায্যকারী ও ত্রাণকর্তা রূপে যাহারা নিরাময় করে ও প্রাণ বাঁচায়, তাহাদের ভূমিকার একটি বৈশিষ্ট্য আছে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আছে সুদর্শন, দ্রুত গমনকারী এবং চিকিৎসক। নাসারন্ধ্র, নাসিকা এবং সংক্রান্ত গন্ধ, নাসিকার ছিদ্র, অনুনাসিক সুর, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, অস্পষ্ট উচ্চারণ, তোতলামি ইত্যাদিকে নির্দেশ করে থাকে। অশ্বের মালিকানা, অশ্ব সংক্রান্ত, অশ্বারোহী, অশ্ব প্রশিক্ষক, কোনো যানবাহন তাড়াতাড়ি করা, দ্রুত যাওয়া বা পৌঁছানো, আশ্চর্যজনক কাজ করা, এগুলিকেও নির্দেশ করে। এছাড়া অদ্ভুত সাহায্য দান, মানুষকে ধন সম্পত্তি লাভ করতে সাহায্য করা ইত্যাদি মানবদেহের অংশের মধ্যে জানুদ্বয়। এরপর ভরণী নক্ষত্র, যেটা 2 নম্বর নক্ষত্র, বাধা বা বিঘ্নের নক্ষত্র। প্রতীক গর্ভরন্ধ্র। দেবতা যম। মেষ রাশিতে অশ্বিনের পরে একত্রে 3টি নক্ষত্র আছে এবং তাহাদের একটি নিরন্ধ্র ত্রিভুজ মনে করা হয়। ইহার নাম ভরণী এবং ইহা অগ্নিরাশি ও তমগুণের প্রতীক। তমগুণের ধ্বংসাত্মক বা পরিবর্তনকারী এবং অগ্নির প্রকাশধর্মী গুণ মানুষের অন্তরে কাজ করে এবং ভিতর হইতে পরিবর্তনের সূচনা করে। মঙ্গলের যে রূপ দেখা যায়, ইহাতেও দুর্ভোগ, দমন, সংগ্রামের বিঘ্ন, হানাহানি, প্রতিদ্বন্দ্বিতা প্রভৃতি বোঝায়। অগ্নিশক্তিতে প্রবল ইচ্ছাশক্তির উদ্ভব হয় এবং আত্মসংযম, সহযোগ ও সহিষ্ণুতা ও নিয়মবর্তিতা দেখা দেয়। ভরণীর দেবতা ধর্মরাজ যম। এর প্রভাবে এই নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে সত্য, কর্তব্য ও ন্যায়নীতির প্রকাশ হয় এবং তারপরে মানুষকে সাধু বা দেবতুল্য করে তোলে। ভরণীর প্রকৃতি রাহুর মতোই। রাহু গ্রহণ দোষ ঘটায় এবং অর্থাৎ একবার আচ্ছাদন করে ও পরে উন্মুক্ত করে। গর্ভের ক্রিয়াও অনুরূপ। ভরণী শব্দে যেটা বোঝায় ভরণ পোষণ, খাওয়ানো, লালন পালন, ধারণ, গর্ভের ধারণ, ভোজ্য, ভার বোঝা এবং ভাড়া করা এবং মূল্য প্রভৃতি বোঝায়। পুরাণে যম আমাদের পিতৃপুরুষগণের দেবতা এবং বিবস্বান সূর্য বা রবি এবং পুত্ররূপে খ্যাত। দক্ষিণ দিক পিতৃপুরুষদের দেবতা। পিতৃযান, পিতৃ অর্থাৎ পৈতৃক, যান অর্থাৎ বাহন। দেবতার নিবাস উত্তর দিকে। দেবযান, দেবতা, যানবাহন, পথ উত্তর দিকে। ভরণী দক্ষিণ দিক নির্দেশ করে। বাধা দেওয়া, সংযত করা, দমন করা, বিঘ্ন, নিয়মাবর্তিতা, আত্মসংযম, ইচ্ছাসংযম, ইচ্ছাশক্তি, নৈতিক কর্তব্য, ধারণ করা, সবলে দমন করা, শাসন করা, শাস্তি দেওয়া, বিশ্বস্ত হওয়া, ধীর হওয়া, সহ্য করা, কষ্টভোগ করা, আবার গর্ভে ধারণ করা, বহন করা, ধারণ করা, পাকস্থলী পূরণ করা, ভোজ্য, সহায়ক, পুষ্টিকর, নির্ভরশীলকে পালনাদি করা ইত্যাদি মানবদেহের অংশ মস্তক। এরপরে কৃত্তিকা নক্ষত্র। প্রতীক অগ্নিশিখা বা অস্ত্র, ক্ষুরের মতো আকার। দেবতা অগ্নি। দেবগণের মধ্যে অগ্নিদেবতা প্রাচীনতম এবং পৃথিবীর সর্বত্র পূজিত। কোনো প্রতিকৃতির সাহায্যে অগ্নির সাদৃশ্য বর্ণনা করা যায় না। অগ্নি অতিশয় সূক্ষ্ম এবং বস্ত্রাদিতে আচ্ছাদন করা যায় না। আগুন কাষ্ঠে, জলে, বায়ুমণ্ডলে, বৃক্ষাদিতে লুকিয়ে থাকে। আকাশে জন্ম নিয়ে রৌদ্ররূপে পৃথিবীতে নেমে আসে। ইহা শক্তির উৎস। এই অগ্নির যাবতীয় সৃষ্টির প্রকাশের মূল। পুরাণে আবার এই অগ্নির বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। কখনো ইহা গৃহস্বামী বা গৃহদেবতা রূপেও আহ্বান ও পূজা করার জন্য ব্যবহার করা হয়। সুতরাং এই কৃত্তিকা নক্ষত্রের মধ্যে জীবনের যাবতীয় অন্যায়, অপবিত্রতা দাহ করা, আকৃতিগত পরিবর্তন সাধন করার একটা ক্ষমতা আছে এবং ইহা পবিত্রতা, নৈতিকতা, গুণাবলী সৃষ্টি করে থাকে ব্যক্তির জীবনে। আবার আমরা যদি একটু পুরাণের দিকে চলে যাই, তাহলে দেখতে পাবো দক্ষিণেতা কার্তিক দেবতার পালিকা মাতা রূপে কৃত্তিকা পরিচিতা। এখনও ভারতের সর্বত্র কার্তিক পূজা করা হয়, যেই জন্য
কৃত্তিকাকে নির্দেশ করে একজন যুদ্ধনেতা, যোদ্ধা, পালিকা মাতা, শুশ্রূষাকারিণী অথবা পালিত পুত্র। যাবতীয় পূজার্চনা দিতে প্রথমে অগ্নির পূজা করা হয়, যেহেতু ইহা ইন্দ্রিয়দায়ী পরিপাক, জীবনধারণ প্রভৃতি সমস্ত কাজের মূলে আছে অগ্নি। দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক এই তিনটি স্তরে অগ্নিকে ধারণ করা হয়। মেষ রাশিতে তমগুণ কৃত্তিকা দৈহিক শক্তি সৃষ্টি বোঝায়, আবার এই নক্ষত্রের ভগ্ন অংশ যেটা বৃষরাশিতে ঢুকে শেষ হয়েছে, সেখানে এর চরিত্র কিন্তু একটু পাল্টে, মানে বৃষরাশি রজগুণ, এখানে কিন্তু এই নক্ষত্র ব্যক্তিকে জীবনে মানসিক স্তরে অগ্নি সৃজনকারী ব্যক্তিকে নির্দেশ করে। কৃত্তিকা নাম দ্বারা বোঝায় কীর্তি, মানে বাস্তব জীবনে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী কোনো জাতক জাতিকা তারা কোনো একটা বিষয়ে বিরাট সাফল্য, প্রসিদ্ধি ও স্মরণীয় ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করে থাকে। জীবনেরা প্রচুর স্ট্রাগল করে থাকে ও নিজেকে প্রতিষ্ঠিত করে থাকে। এই নক্ষত্র যন্ত্রাদি যেমন তরবারি, ছুরি, খুর এবং ধারালো অস্ত্রকেও নির্দেশ করে। তার মানেটা দাঁড়ালো এই যে এরা ভালো যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং অস্ত্রশস্ত্র ভালো চালাতে পারে, তাই এরা পুলিশ, মিলিটারি ও যেখানে এরকম কাজের প্রয়োজন সেখানে বেশি করে ইন্টারেস্ট থাকতে দেখা যায়। সর্বশেষে কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে এটি বলা যেতে পারে সৈন্যধক্ষ রক্ষাকারী, যুদ্ধ সংগ্রাম, খ্যাতিমান স্মরণীয় ব্যক্তি হয়ে থাকে। আবার এই নক্ষত্র যেহেতু দুটি রাশি ভোগ করে, সেক্ষেত্রেও তার চরিত্রেও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মেষ রাশিস্থ কৃত্তিকা নক্ষত্র প্রদাহ বা জ্বালা অনুভূতি নির্দেশ করে এবং বৃষ রাশিস্থ কৃত্তিকা নক্ষত্র ক্ষমতার উন্মত্ত মানসিক অনুভূতি বা উজ্জ্বলতাকে নির্দেশ করে থাকে। আর এরপরে বলতে চলেছি রোহিণী নক্ষত্র। আরোহণের নক্ষত্র প্রতীক একটি শক্ট, দেবতা ব্রহ্মা বিশ্বরাশিতে একটি ক্ষুদ্র উজ্জ্বল নক্ষত্রের নাম রোহিণী। পৃথ্বীরাশি কারণ রজগুণ পার্থিব আকাঙ্ক্ষা কামনা নির্দেশ করে। কাম হতে কামনার উৎপত্তি, যেহেতু পৃথ্বীরাশি জাগতিক সুখভোগ প্রবণতা দেখা দেয়। কামিনীর স্ত্রীলোকের গুণ। পুরাণে আছে যে রোহিণী স্বয়ং চন্দ্রের অতি প্রিয় নক্ষত্র। রোহিণী আরোহণ, ওঠা এবং অবরোহণ নামা উভয়ই বোঝায়। দেবতা ব্রহ্মা সৃষ্টিকর্তা, যার প্রায় সকলেই জীবের অধীশ্বর প্রজাপতি বলা হয়ে থাকে। অগ্নি, আগুন বা তেজ ব্রহ্মার আয়ুধ এবং ইহা বাক্য বচন শক্তির মূল এবং জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর সহিত সম্পর্কিত। অগ্নি লোহিত বর্ণ, সুতরাং রোহিণী লাল রক্ত বা জাফরান রং বোঝায়। আর পৃথিবীর গুণ গন্ধ, অতএব রোহিণীতে সুগন্ধ বা প্রসারণ বোঝায়। রোহিণীর আরে অপর নাম সুরভি বা স্বর্গীয় গাভী। প্রার্থিত যে কোনো বস্তু দান করার ক্ষমতা এই নক্ষত্রের মধ্যে আছে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যেসব গুণগুলি লক্ষ্য করা যায় সেটি হলো উত্থান, আরোহণ, চড়া, চাপানো, ঊর্ধ্বে উত্তোলিত করা, অগ্রগতি, বিস্তার, উৎপাদন, প্রজনন, রোপণ, বপন, বিকাশ, বৃদ্ধি, সুগন্ধি, গন্ধযুক্ত দ্রব্য, গাভী, গবাদি প্রভৃতি ইত্যাদিকে বোঝায়। মানবদেহের অংশের মধ্যে পায়ের পাতা, গাঁট হতে হাঁটু পর্যন্ত বোঝায়। এরপরে মৃগশিরা নক্ষত্র। অনুসন্ধানের নক্ষত্র প্রতীক একটি মৃগ। দেবতা চন্দ্র, ওরিয়ন একটি উজ্জ্বল নক্ষত্রমণ্ডলী এবং সর্বদাই দর্শকের নয়নাভিরাম। এটি অবর্ণনীয় সুন্দর এবং এর সম্বন্ধে পুরাণে ও লোকগাথায় বহু গল্প প্রচলিত আছে। মৃগশিরা অর্থে অনুসন্ধিৎস মন বা গবেষণা বোঝায়। মৃগ অনুসন্ধানের জন্য মৃগ বা হরিণ, শির ও মস্তক। মৃগশিরা অংশত বিষে এবং অংশত মিথুনে অবস্থিত। এই নক্ষত্রে বৃষরাশিতে অবস্থানকালে পার্থিব বস্তু বা দ্রব্যাদি বোঝায়। এছাড়া কোনো কিছু অনুসন্ধান করে বার করা, কোনো পথ বা রাস্তাকে খোঁজা প্রভৃতিকে নির্দেশ করে। আবার এই নক্ষত্রেই যদি মিথুন রাশিতে পড়ে, সেক্ষেত্রে বায়ুম গুণকে বাতাস বোঝায়। ইহা সৌন্দর্যে, আনন্দ এবং মাতৃস্নেহ প্রভৃতি অনুসন্ধানকে নির্দেশ করে। চন্দ্র এই নক্ষত্রের দেবতা, সেই জন্য এই নক্ষত্রের জাতক জাতিকাদের খুব অ্যাট্রাকটিভ লুকস লক্ষ্য করা যায়। এরা সুন্দরের ওপর বিশেষ গুরুত্ব দেন, নিঃস্বার্থ দান করতে দেখা যায়। এছাড়া ইনারা বুদ্ধিমান, গবেষক, কবি, সাহিত্যিক হয়ে থাকেন এবং শুক্র বিশ্বরাশিতে রাশিতে অবস্থান করে। তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকারা বেশ লাভবান হয়ে থাকে। তখন এদের দৈহিক সৌন্দর্য ও পোশাক পরিচ্ছদের প্রতি অধিক আকর্ষণ লক্ষ্য করা যায়। এছাড়া এদের মধ্যে নারী সুলভ গুণাবলী এবং কমনীয়তার প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়।
এছাড়াও এই নক্ষত্রের মধ্যে যে সমস্ত গুণাবলী নির্দেশ পাওয়া যায় সেটি হলো কোনো কিছুকে খুঁজে বার করা, ভ্রমণ, যাত্রা, চলাচলের পথ, প্রথা, রীতি, উপায়, প্রদর্শন, পশ্চাদ্ধাবন এবং শিকার অনুসরণ, কোনো কিছু পরীক্ষা করা ও মানবদেহের অংশের মধ্যে চক্ষুদ্বয়। এরপরে আসি আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের জৈনিক পীড়নকারী প্রতীক অশ্রুবিন্দু। দেবতা হলেন রুদ্র। রাশিচক্রের 66°40' থেকে 80° অর্থাৎ মিথুন রাশির 6 মিনিট 40 সেকেন্ড এবং 20° পর্যন্ত এই অংশটিকে আদ্রা নক্ষত্র নামে পরিচিত। রক্তাভ একটি বিচিত্র নক্ষত্র এবং যোদ্ধা নক্ষত্র রূপে পরিচিত। বেটেঙ্গেন্স আদ্রা আক্ষরিক অর্থ হলো জলসিক্ত, স্যাঁতস্যাঁতে ইত্যাদি। মানব চরিত্রের অর্থ নমনীয়তা, অনুভূতি, উত্তাপ প্রভৃতিকে বোঝায়। দেবতা রুদ্র অর্থাৎ শিব এবং রোদন ও গর্জনরত। যদিও এই ভাবটি এখানে অধিক প্রকট, তবু এটি অন্যায়ের প্রতিকারকর্তা, চিকিৎসা এবং প্রভূত ভূমিকায় বিপরীত। রুদ্রকে প্রায় অগ্নির সাথে ঘনিষ্ঠ বা ভীষণ বিধ্বংসী রূপে এর সঙ্গে একাত্ম মনে করা হয়। এই নক্ষত্রে যখন রবি আসে তখন বর্ষা শুরু হয়, ধরিত্রী রজস্বলা হন, ফলে হলকর্ষণ বা ভূমিখনন এই সময় করা হয় না। এই নক্ষত্রের জাতক জাতিকা কেউ কেউ কিশো ও বেঁটেখাটো, আবার কেউ কেউ লম্বা ও মোটা হতে পারে। এই নক্ষত্রের ব্যক্তিরা দায়িত্ব সহকারে সমস্ত দায়িত্ব পালন করেন, ভালো বক্তা এবং নেতা হতে পারেন, শ্রোতাদের সকলকে তার প্রতি আকৃষ্ট করতে পারেন। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে এদের সম্পর্ক ভালো থাকে। আবার এই নক্ষত্রের মধ্যে যেগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো জয় করা, পীড়ন করা, নির্যাতন, ধ্বংস করা, অপচয় করা, হত্যা করা, নরম কোমল ভাব, ক্রন্দন, অশ্রুপাত, দুঃখ, যন্ত্রণা ইত্যাদি। মানবদেহের অংশের মধ্যে কেশাচ্ছাদিত মস্তক, মাথার খুলি ইত্যাদি। এই নক্ষত্রের প্রথম পাদ 66 মিনিট 40 সেকেন্ড 70 মিনিট থেকে 70 ডিগ্রির মধ্যে যদি কারো জন্ম হয় তাহলে সেই ব্যক্তি উচ্চশিক্ষিত ও বিত্তবান হন। তিনি আবার উত্তম মানের জ্যোতিষীও হন। এই নক্ষত্রের দ্বিতীয় পাদ 70 মিনিট থেকে 73°20' মধ্যে কারো জন্ম হয় তাহলে সেই ব্যক্তি চতুর, স্নেহপ্রবণ এবং সুমিষ্ট স্বভাবের হন এবং পরিবারের সকলে তাকে পছন্দ করেন। এই নক্ষত্রের 70°20' থেকে 74°40' মধ্যে কারো জন্ম হয় তাহলে ব্যক্তি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে থাকেন, অনেক ধরনের জ্ঞান তার মধ্যে থাকতে পারে। 40 বছরের মধ্যে সেই ব্যক্তি বিখ্যাত জ্যোতিষী, অ্যাকাউন্টেন্ট এবং আর্থিক উপদেষ্টা এবং দক্ষ ব্যাংক কর্মী কিন্তু হয়ে ওঠেন। এই নক্ষত্রের চতুর্থ পাদ 74°40' থেকে 80°-র মধ্যে যদি কারো জন্ম হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি মহানুভব ও সদাচারী হন, সফল জ্যোতিষী হন। 39 বছরের পর থেকে তার নাম, যশ, খ্যাতি লাভ করে থাকেন। এই নক্ষত্রের জাতক জাতিকাদের বিলম্বে বিবাহ হয়। এদের মধ্যে প্রবল ভ্রমণযোগ দেখা যায়। কোনো সময় অনিচ্ছাকৃত সত্ত্বেও দূরে কোথাও বেরিয়ে পড়ে নিজের ভাগ্য উন্নতির জন্য কিংবা কোনো দায়িত্বপূর্ণ গোপনীয় কর্ম সাধনের জন্য অথবা স্বাস্থ্য উন্নতির জন্য বিদেশ গমন করে থাকে। পুনর্বসু এটি নবীকরণের নক্ষত্র, প্রতীক তুনির এবং দেবতা হলেন অদিতি। রাশিচক্রের 80° থেকে 93°20' অর্থাৎ মিথুন রাশির 20° অংশ থেকে কর্কট রাশির 3°20' এই অংশটুকু পুনর্বসু নক্ষত্র নামে পরিচিত। সূর্য সিদ্ধান্ত মতে পুনর মানে পুনরায় ও বসু মানে উত্তম বা উজ্জ্বল। পুনর শব্দের অর্থ অভিন্ন, কিন্তু বসু শব্দের অর্থ এখানে উত্তম বা উজ্জ্বল, এই নিয়ে মতানৈক্য রয়েছে। আর এর শাব্দিক অর্থ অবস্থান। সুতরাং পুনর্বসু নক্ষত্র শব্দের অর্থ পুনঃস্থিতি। অর্থ বারংবার ঘুরে আসা, সেটি অর্থ ঘর বাড়ি, নতুন কিছু নির্মাণ, পুনরাবৃত্তি, পুনর্জীবন লাভ এবং অর্থাদির পুনরাগমন, আরও অনেক কিছু হতে পারে। অদিতি অর্থে অবিভাজ্য। পুরাণে অদিতি দ্বাদশ আদিত্যের মাতা। এরা ইন্দ্র, বিষ্ণু, ভগ, ত্বষ্টা, বরুণ, অর্যমা, পুষ্যা, মিত্র, পর্জন্য, বিভীষণ এবং দিবাকর। মানুষের 8টি গুণ বসুর সাথে অদিতির নাম যুক্ত। এরূপ বলার উদ্দেশ্য হলো যে আদিত্যগণ, বসুগণ বলতে যেরূপ বোঝায় অদিতির সেইরূপ দৈব শক্তি ও গুণাবলী আছে। আবার অদিতিকে 7টি সৃজনী শক্তির ও মৃত্যুর জননী বলা হয় এবং আদিত্যকে কশ্যপের সূর্যের
পিতা এবং ভার্যারূপে বর্ণনা করা হয় এবং কেউ কেউ তাকে পালনকর্তা বিষ্ণুর ঘরণী বলেন। অসীমত্ব বা সীমাহীনতর স্তরে আকাশে অদ্বিতীয় সৃষ্টি ও ধ্বংসের কারক পুনর্বসু নক্ষত্রের রবি দেবযানতে অভিজ্ঞতার জগৎ পিতৃযানে পথ পরিবর্তন করে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে বিশেষ গুণগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো, এরা পরিপূর্ণভাবে ঈশ্বরে বিশ্বাসী হন, ধর্মীয় ঝোঁক থাকে, কোনো বেআইনি কাজ সহ্য করতে পারেন না এবং অপরকে এই ধরনের কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে বাধা দেন। কারোর অসুবিধার কারণে হওয়া পছন্দ করেন না, প্রয়োজনে অপরকে সর্বস্ব দিয়ে সাহায্য করেন, সরলভাবে জীবনযাপন করেন। এই নক্ষত্রের মানুষরা একজন ভালো চিকিৎসক, এই ভালো শিক্ষক, অভিনেতা, অভিনেত্রী, লেখক ইত্যাদি বিষয়ে সাফল্য অর্জন করতে পারেন। জীবনে 32 বছর বয়স পর্যন্ত নানা টালমাটাল দেখা যায়। অংশীদারি ব্যবসা বাদে অন্য কোনো ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন। অর্থ সঞ্চয়ের পরিমাণ মাঝারি ধরনের এবং তবে হট্টকারিতা বসে অর্থ নষ্টও করে বসে, যার ফলে মানসিক কষ্টও ভুগতে দেখা যায়। মানুষকে চট করে বিশ্বাস করে ফেলে। উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি ও ভাগ্যোন্নতি যোগ লক্ষ্য করা যায়। এই জন্য অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এবার আসি এই নক্ষত্রের যে 4টি পাদ আছে সেই তার কোন পাদে জন্ম হলে জাতক জাতিকা কীরকম ফল পেয়ে থাকে। প্রথম পাদ 80 ডিগ্রি থেকে 83 ডিগ্রি 20 মিনিট এই ডিগ্রির মধ্যে জন্ম হলে ব্যক্তি কোনো সরকারি পদে বিশেষ করে অ্যাকাউন্টেন্ট রূপে ভালো সফলতা লাভ করতে পারে। শিল্প ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় ভালো সুনামও পেতে পারে। দ্বিতীয় পাদ 83 ডিগ্রি 20 মিনিট থেকে 86 ডিগ্রি 40 মিনিটের মধ্যে এই ডিগ্রির মধ্যে জন্ম হলে তিনি উন্নত মানের অ্যাকাউন্টেন্ট হন, তথাপি তিনি একই সময়ে আরও অনেক দায়িত্বপূর্ণ কাজ সম্পাদন করেন। তিনি একজন নামকরা জ্যোতিষী হন। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করেন। তৃতীয় পাদ 86 ডিগ্রি 40 মিনিট থেকে 90 ডিগ্রি এই ডিগ্রির মধ্যে জন্ম হলে পরে ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, প্রচুর পরিশ্রম করেন ও বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করেন। চতুর্থ পাদ 90 ডিগ্রি থেকে 93 ডিগ্রি 20 মিনিট এই ডিগ্রির মধ্যে জন্ম হলে ব্যক্তির বিত্ত ও যশ থাকবে। তিনি শাসন সম্প্রদায়ের প্রিয়পাত্র হবেন এবং যদি এই নক্ষত্রের ওপর স্থিত বৃহস্পতির ওপর রবি দৃষ্টি পড়ে তবে জাতক আদর্শ পত্নী, সুসন্তান ও বিত্ত লাভ করে থাকেন। পুনর্বসু নক্ষত্রের মানুষেরা মিশুকে শান্তিপ্রিয় ও গুরুজনে অনুগত হন, অথচ সকলের দ্বারা নিগৃহীত হন এবং তারা আন্তরিকতা পূর্ণ, স্নেহশীলা ও ধার্মিক হন। তিনি রক্ষণশীলা, তার কাজকর্মের সুশৃঙ্খলান, মানবদের অঙ্গের মধ্যে অঙ্গুলিসমূহ। পুষ্যা নক্ষত্র জনৈক বদ্ধিষ্ণু শ্রীযুক্ত প্রতীক গাভীর বাট, দেবতা বৃহস্পতি। পুষ্টি শব্দের থেকে পুষ্যার উদ্ভব। এই পুষ্টি দেহের অর্থাদির এবং জ্ঞানেরও হতে পারে। পুষ্যাতে বৃহস্পতির নির্দেশক সূত্র জড়িত। বৃহস্পতি বলতে জ্ঞানকে বোঝায়। যে জ্ঞান মনের পুষ্টি সাধন করে এবং তার বিস্তার সাধন করে, তাকে সমৃদ্ধ করে। বৃহস্পতি হলো একজন শিক্ষক, পরামর্শদাতা, গুরু, একজন পথপ্রদর্শক, পুরোহিত, যিনি আত্মার ও মনের হিত সাধন করেন। বৃহস্পতিকে বাচস্পতি বা বাক্যের দেবতাও বলা হয়। রাশিচক্রের 93 ডিগ্রি 20 মিনিট অংশ থেকে 106 ডিগ্রি 40 মিনিট অর্থাৎ কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট এই অংশটুকু পুষ্যা বা পুষ্যান নক্ষত্র নামে পরিচিত। এই নক্ষত্রের জাতক জাতিকারা কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হলে খুবই ইতস্তত করেন। কোনো কাজ করার সময় সেটির বিষয় না ভেবে ঝাঁপিয়ে পড়েন। কোনো বিষয়ে আলোচনা বা অসাধারণ বুদ্ধিমত্তা ও জ্ঞানের পরিচয় দিয়ে থাকেন। এদের বহুমুখী প্রতিভা থাকতে পারে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ভালো থাকে। বিবাহিত জীবন ভালো হয়। এদের ভ্রমণযোগ ভালো হয়। স্থলপথে, আকাশপথে, বিশেষ করে জলপথে ভ্রমণ করতে ভালোবাসেন। এই নক্ষত্রের কোন পাদে জন্ম হলে কী কী ফল পেয়ে থাকেন কোনো জাতক জাতিকা তা এবার বলতে চলেছি। প্রথম পাদ 93 ডিগ্রি 20 মিনিট থেকে 96 ডিগ্রি 40 মিনিট যদি এই ডিগ্রির মধ্যে কারো জন্ম হয় তাহলে জাতক উত্তম ব্যক্তিত্ববান হন এবং শ্লেষা এবং বায়ুজনিত রোগের ফলে তার স্বাস্থ্য মাঝে মাঝে বিপর্যস্ত হয়। দ্বিতীয় পাদ 96 ডিগ্রি 40 মিনিট থেকে 100 ডিগ্রি যদি এই ডিগ্রির মধ্যে কারো জন্ম হয় তাহলে তার কর্মোদ্যোগের ব্যাপারে মানসিক দিক হতে স্থির প্রত্যয় হয় না। অর্থাৎ ধরুন একটা কাজ শুরু করলো, করে রেখে দিয়ে আরেকটার মধ্যে ঢুকে পড়লো। এছাড়া সকলের কাছে সম্মানিত ও বাকপটু হন। এরা চাইলে নভমণ্ডলীর ও ইঞ্জিনিয়ার কিংবা মহাশূন্যে গবেষণারত বিজ্ঞানী হতে পারেন।
তৃতীয় পাদও 100 ডিগ্রি থেকে 103 ডিগ্রি 20 মিনিট। যদি এই ডিগ্রির মধ্যে কারোর জন্ম হয় তাহলে তার মধ্যে রাজকীয় গুণ বেশি দেখা যায়, মানে সব কিছু ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন, একটু চাপা স্বভাবের হন, চোখে চশমা পরতে পারায় এবং মানে চোখের কোনো সমস্যা থাকতে পারে। চতুর্থ পাদও 103 ডিগ্রি 20 মিনিট থেকে 106 ডিগ্রি 40 মিনিট। এই ডিগ্রির মধ্যে কারোর জন্ম হলে জাতক স্ত্রীর দ্বারা বা মহিলা পুরুষ দ্বারা কোনোভাবে প্রেম ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ এই নক্ষত্রের এই ডিগ্রির মধ্যে অবস্থিত জাতক জাতিকার মেকানিক্যাল কাজে ভালো দক্ষ হয়ে থাকেন। এই নক্ষত্রের চন্দ্রের ওপর রবি দৃষ্টি পড়লে জাতক শৌর্যশালী, সরকারি প্রতিরক্ষা ও আইন বিভাগে নিবৃত্ত হন। এবং এই যদি মঙ্গলের দৃষ্টি থাকে তাহলে কর্মক্ষেত্রে যে প্রফেশনে আছে সে বিষয়ে ভালো জ্ঞান অর্জন করে থাকেন। যদি বুধের দৃষ্টি পড়ে তাহলে সে রাজনীতিতে ভালো সুনাম অর্জন করে। বৃহস্পতির দৃষ্টি থাকলে সে উচ্চশিক্ষিত ও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো শিক্ষক শিক্ষিকা হতে পারেন। শনিদেব দৃষ্টি দিলে দরিদ্র, ক্রুর, যক্ষা ও ফুসফুসের কোনো রোগে আক্রান্ত হতে পারে। রাহু দৃষ্টি দিলে কিছুটা উচ্চশিক্ষিত হয়, আবার হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিছুটা ভুল করে বসে। আর কেতুদেব দৃষ্টি দিলে কোনো এক সময়ে সে গৃহ থেকে পলায়ন করতে পারে, প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারে, আবার দুবার বিবাহ হতে পারে। এরপরে অশ্লেষণ নক্ষত্র, সংলগ্নের তারকা, প্রতীক কুণ্ডলিখিত সর্প, দেবতার সর্প। নাগ নামে অশ্লীলা শক্তি বোঝা যায়। নাগ ও অহি যাহার গমন নাই। ন অ গ বা নাগ বোঝায় যে অন্য কোথাও যেতে সক্ষম নয়, নাগ সেখানে যেতে সক্ষম। বস্তুত সেই সাপের এই শক্তি আছে, সেখানে যাওয়া সম্ভব নয়। এমনকি ক্ষুদ্রগত্র সাপ কুণ্ডলিখিত অবস্থায় থাকতে পারে, সেখানে সাধারণভাবে যাওয়া যায় না। মন অতি গোপনে সেখানে যেতে পারে। জ্ঞানের দেবতা শিবের অপর নাম চন্দ্রকেতু দ্বারা এই শক্তিকে বোঝায়। কণ্ঠে বিজড়িত সর্প ও কপালে ক্ষীণ চন্দ্র। কৃষ্ণা চতুর্থীতে যেমন দেখা যায়। যোগারূঢ় শিব চন্দ্রকেতুর প্রতীক এবং প্রতীক রূপে এই চন্দ্র, অর্থাৎ যে সমূলে মনের বিনাশ সম্ভব নয় এবং সমাধিতে যখন বাকি মন আয়ত্তে থাকে তখন মন এবং ইন্দ্রিয়াদের একাংশ যোগে সক্রিয় থাকে। ওইরূপে অশ্লেষের ধারণা কেতুর ধারণার সাথে জড়িত। রাশিচক্রে 106 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি অংশ, অর্থাৎ কর্কট রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে। খণ্ডকণ্টক অনুসারে এটি 6টি ও অপরাপর সূত্র মতে এটি আবার 5টি নক্ষত্র নিয়ে গঠিত। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত রুক্ষ চেহারার হয় এবং এরা পিতামাতা তাকে জন্ম দিয়েছেন তাই তার প্রতিও নয়। এরা কিছুটা অন্তঃসার শূন্য হয়, যদিও কিছু ব্যতিক্রমী উদাহরণ লক্ষ্য করা যায়। এই যেমন ধরুন, অপরের দুঃখ ভাগ করে নিতে প্রস্তুত, কিন্তু প্রকৃত প্রস্তাবে অন্তরের দিক থেকে তিনি তা নন। মূলত তিনি বাচাল, সবটাই তার অভিনয়। আসলে এটা নিজের কোনো গভীর কার্যসিদ্ধি করার জন্য গুপ্ত পদক্ষেপ মাত্র, যে তাকে ভবিষ্যতে কোনো একটা লক্ষ্যে পৌঁছাবে। আবার কিছু কিছু অশ্লীল নক্ষত্রের জাতক খুবই বুদ্ধিমান হন এবং তিনি দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। ও কেউ কেউ রাজনীতিতে ভালো দক্ষতা দেখিয়ে থাকে। আবার অন্যদিকে কেউ কেউ আবার কাপুরুষ ও নিচ অন্তঃকরণ সম্পন্ন অথচ মৃদুভাষী হন। অপরের দৃষ্টিতে তারা কিন্তু একরোখা এবং তাদের হাবভাব অদ্ভুত ধরনের হয়। এবার আসি এই নক্ষত্রের কোন পাদে কোন ব্যক্তি জন্মালে পরে কী ধরনের রকম ফল লাভ করে থাকে তার একটা সাধারণ বিচার। প্রথম পাদও 106 ডিগ্রি 40 মিনিট থেকে 110 ডিগ্রি। যদি এই ডিগ্রির মধ্যে কারও জন্ম হয়, লগ্ন অনুরাধা ও জ্যৈষ্ঠা নক্ষত্রে পড়ে এবং রবি এইখানে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিক্রমা করেন। তিনি সন্ন্যাসী হতে পারেন, ধর্মপ্রচারক হতে পারেন, তীর্থে ভ্রমণ করতে পারেন, কিন্তু পরিবারের দিকে নজর দেন না। পা ও গোড়ালি সংক্রান্ত কোনো রোগ থাকতে পারে। দ্বিতীয় পাদও 110 ডিগ্রি থেকে 113 ডিগ্রি 20 মিনিট। যদি এই ডিগ্রির মধ্যে কারো জন্ম হয় ও সেই সঙ্গে জন্মকুণ্ডলীর চন্দ্র কোনোভাবে পীড়িত হয়, তাহলে সেই ব্যক্তির ক্ষয়রোগ, গলায় ক্যান্সার ইত্যাদি কারণে অল্পায়ুতে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি মঙ্গল, শনি বা রাহু এই ক্ষেত্রে চন্দ্রের সাথে যুক্ত হয় এবং শতবিশা নক্ষত্রের দ্বিতীয় পাদে লগ্ন পড়ে, তবে সেই ব্যক্তির মৃগী রোগ দেখা যায়।
তৃতীয় পাদ 113 ডিগ্রি থেকে 116 ডিগ্রি 40 মিনিট। যদি এই ডিগ্রির মধ্যে কারো জন্ম হয় এবং তার মঙ্গল ও বুধ যদি কোনোভাবে পীড়িত হয়, তাহলে ব্যক্তির জীবনে হতাশা সূচিত হয়, চট করে সাফল্য আসতে চায় না, প্রচুর হ্যান্ড ওয়ার্কিং করতে হয়, হাতে টাকা পয়সা সেইরূপ ধরে রাখতে পারে না, সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল করে বসে, আবার কিছুটা মাদকাসক্ত হতে দেখা যায়। চতুর্থ পাদ 116 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি। যদি এই ডিগ্রির মধ্যে কারো জন্ম হয়, তার বৃহস্পতি এই লগ্নে বসে, তবে জাতক জাতিকা ভাগ্যবান হন। সে সরকারি কোনো উচ্চ পদে চাকরি পেতে পারে। বিবাহের পর পুরুষদের ক্ষেত্রে শ্বশুরালয় থেকে ভালো ধন সম্পত্তি পেতে পারে, আবার রাজনীতিতেও ভালো নাম করতে পারে। মঘা নক্ষত্র প্রতীক জনৈক গৌরবান্বিত দেবতা পিতৃগণ পূর্বপুরুষ। মগ বন মেঘ দেবতা ইন্দ্র হতে মঘার উদ্ভব। মেঘ গম্ভীর ও ভীতিজনক, ইহা তড়িৎ শক্তি এবং বিরাট দহনকারী শক্তি। সাংঘাতিক বজ্র এখানে লুকিয়ে থাকে। আকস্মিক সরস বজ্রপাতে প্রায় কারোর রক্ষা নেই। এর ভীষণ গর্জনে অস্থিমজ্জা কাঁপিয়ে দেয়, কিন্তু এর মধ্যে আছে বিশেষ আদরণীয় পুষ্টিকারক গুণসম্পন্ন বৃষ্টি। পৃথিবী ও তার অধিবাসীদের সুবিধার্থে যে সকৃপণভাবে বর্ষণ করে এবং অকৃপণভাবে দান করে। এই দানে কোনো স্বার্থপরতা নেই, প্রতিদানে সে কিছুই চায় না। অতএব মঘা বলতে শুভ কর্ম বোঝায়, বিশেষত পরের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। প্রণাম ওং পিতৃভ্যো স্বধা ইভ্যো স্বধা নম পিতামহেভ্যো স্বধা ইভ স্বধা নম। রাশিচক্রে 120 ডিগ্রি থেকে 130 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ সিংহ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট এই অংশটুকু মঘা নক্ষত্র নামে পরিচিত। এই নক্ষত্রের জাতক জাতিকারা অতিশয় উদ্যমী, তিনি অপরকে শ্রদ্ধা করেন, ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাসী, নিজেদের জীবনকে খুব ভালোভাবে উপভোগ করেন এবং বিভিন্ন বিষয়ে পটু। মৃদুভাষী শান্ত জীবন যাপনের পক্ষপাতী। অপরের সাথে তার কার্যক্রম সম্পর্ক তার সুপরিকল্পিতভাবে চিন্তার সাথে মিলিত হবে, তবেই সে তার মিত্র বা শত্রু যাই বলেন না কেন, সে সব কার্যকলাপ সত্যের অনুসারী নয়, তিনি তা একেবারেই পছন্দ করেন না। এই জন্যই নিজের অজান্তে অনেক শত্রু বানিয়ে ফেলেন। আবার মাঝে মাঝে মস্তিষ্ক গরম হয়ে গেলে মেজাজ একটু উগ্র হয়ে যায়। যেমন মা দুর্গার বাহন সিংহকে আমরা দেখে থাকি। জীবনে এরা প্রচুর ধন সম্পদ উপার্জন করে থাকে। কোনো কাজ যদি মনের মতো না হয়ে থাকে, তাহলে সেটা চেঞ্জ করে থাকে। সর্বদা গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচতে ভালোবাসেন এবং নিজের চেষ্টায় পরিশ্রমের উপর বিশ্বাস বেশি করেন, আর পরিবারের সবাইকে আঁকড়ে ধরে রাখেন। পিতৃপুরুষের খুব কাছের মানুষ হন। এবারে চলে আসে এই নক্ষত্রের কোন পাদে কোন জাতক জাতিকা জন্মালে কীরূপ ফল পেতে পারেন তার একটা সাধারণ আলোচনা। প্রথম পাদ 120 ডিগ্রি থেকে 123 ডিগ্রি 20 মিনিট এই পাদে জন্মগ্রহণ করলে ব্যক্তি সমাজ কল্যাণের কাজে সাহায্য করে থাকেন। চাকরিজীবী হন, তার কথাবার্তার মধ্যে যথেষ্ট ওজন থাকে, এমনকি কর্মক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণও তাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করে থাকেন। দ্বিতীয় পাদে 123 ডিগ্রি 20 মিনিট থেকে 126 ডিগ্রি 40 মিনিট এই পাদে জন্মগ্রহণ করলে ব্যক্তি নির্ঝঞ্ঝাট জীবনযাপন করেন। এক্ষেত্রে বুধের ওপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে ব্যক্তি শিক্ষক হন। 28 বছর পর্যন্ত জীবনের অনেক কিছু মোকাবিলা করতে হয়, সেটা শারীরিক বা মানসিক যাই বলেন না কেন। এই বছরের পর থেকে কিছুটা করে উন্নতি হয়। যদি এই ক্ষেত্রে রাহু দৃষ্টি পড়ে, তাহলে তার চোখের কোনো সমস্যা বা চোখ নিয়ে কিছু রোগ থাকতে পারে বা চশমা পরতে পারেন। তৃতীয় পাদ 126 ডিগ্রি 40 মিনিট থেকে 130 ডিগ্রি এই পাদে জন্মগ্রহণ করলে ব্যক্তি তার মায়ের স্বাস্থ্য নিয়ে নানা উদ্যোগের মধ্যে থাকেন, বিভিন্ন স্বাস্থ্যে জ্ঞানী ও গণিতে ভালো পটু হয়ে থাকেন। তার পার্সোনাল কোনো যানবাহন থাকতে পারে। যদি এই ক্ষেত্রে বুধের দৃষ্টি থেকে, তাহলে সে বিত্তবান ও কৃপণ হন। চতুর্থ পাদে 130 ডিগ্রি থেকে 133 ডিগ্রি 20 মিনিট এই পাদে জন্মগ্রহণ করলে ব্যক্তি প্রচুর প্রখর বুদ্ধিসম্পন্ন হন। তিনি সরকার কর্তৃক বহু সুযোগ সুবিধা লাভ করে থাকেন। এই ক্ষেত্রে স্থিত শুক্রের ওপর রবি দৃষ্টি পড়লে কোনো জাতক নারীর মাধ্যমে কোনো প্রচুর সুযোগ সুবিধা প্রাপ্ত হন। পরিশেষে মঘা নক্ষত্র সম্বন্ধে নিয়ে এটা বলা যেতে পারে, সিংহ রাশিতে রবির ক্ষেত্র ক্রোধী, আবার কিছুটা চঞ্চল, আত্মকেন্দ্রিক, গৌরবর্ণ, শৃঙ্গারপ্রিয়, রাজপূজ্য, আত্মধর্মপরায়ণ, অল্পহারী এবং সত্যবাদী। মানব শরীরের অঙ্গসমূহের মধ্যে নাসিকা,
আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র জনৈক ভগবান, প্রতীক দোলনা, দেবতা ভগ। দেবতা ভগ ভাগ্যই সুখ ও দুঃখের যন্ত্রণা প্রদান করে। ইহা সৌভাগ্য, কল্যাণ, কর্মফল, পুরস্কার লাভ, অশুভ বর্জন, সংশোধন, সম্মার্জন, সংস্কার প্রভৃতি আনি দেয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আরাধ্য দেবতা অদিতির 12তম পুত্রের অন্যতম ভগ। আবার এই অদিতি সূর্যেরও জননী। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের মিশ্র বর্ণের, সবল দেহ, ঘন ঘন ঘর্ম নিঃসরণ, চ্যাপ্টা নাসিকাযুক্ত হয়ে থাকে। এরা স্বাতন্ত্র্য থাকতে পছন্দ করেন এবং তবে কোনো কোনো বিষয়ে এদের মন অশান্ত থাকে। এরা কালো গোলামি খুব একটা পছন্দ করে না। যদি কোনো কাজের জায়গায় চাকরি করে সেখানে প্রথমে কর্মচারী রূপে ও পরে সেই সংস্থার টপ র্যাঙ্কে পৌঁছে যান। উদ্যম শক্তি অনেক থাকায় এইভাবে বসে থাকতে পারেন না। তিনি যে কোনো কাজে নিজেকে ব্যস্ত থাকতে পছন্দ করেন। তিনি যে কোনো দায়িত্ব নিন না কেন নিষ্ঠার সাথে সম্পাদন করেন এবং জীবনের উন্নতির ক্ষেত্রে তিনি সৎপথ অবলম্বন করেন। এরা খুব বুদ্ধিমান ও যোগ্যতা সম্পন্ন হয়। তবে এটাও দেখা গেছে এরা এক জায়গায় দীর্ঘ সময় কাজ করতে পারেন না, কারণ এরা সবসময় বেটার অপশান খোঁজে। তাই মাঝে মাঝে কর্মক্ষেত্র বদল করে থাকেন। এদের জীবনে চলার পথে অনেক শত্রু থাকে, কিন্তু শেষমেশ এরা সেই শত্রুদের কিছুই করতে পারে না এবং এদেরও শত্রুরা কোনো রকম কিন্তু কোনোভাবেই ক্ষতি করতে পারে না। বাল্যকালে, কৈশোরে, বৃদ্ধ বয়সে এরা অধিক পর্যটন করে থাকে, মানে ঘুরে বেড়াতে পছন্দ করেন। জীবনে মূল্যবান বছরগুলি হলো 38, 28, 36, 40, 46, 55, 59 এবং 73। এই বছরগুলিতে ভাগ্য এদের সহায় থাকে এবং স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকে। তবে দাঁত বা উদর ঘটিত সমস্যা কিন্তু এদের দেখা যেতে পারে। রাশিচক্রের 130 ডিগ্রি 20 মিনিট থেকে 146 ডিগ্রি 40 মিনিট, অর্থাৎ সিংহ রাশির 13 ডিগ্রি 20 থেকে এর 26 ডিগ্রি 40 মিনিট এই অংশটুকু পূর্ব ফাল্গুনী নক্ষত্র নামে পরিচিত। প্রণাম মন্ত্র: ওং দ স্ট্রাভাং মলি স্লু জো ও স্তম্ভস্থ স্করা উত হনুভা গুস্তেনান ভগ বস্তাগু স্তং খাদ সুখাদিতান। এবার এই নক্ষত্রের কোন পদে কোন জন্মগ্রহণ করলে ব্যক্তি কী কী ফল লাভ করে থাকে। প্রথম পাদ 133 ডিগ্রি 40 মিনিট থেকে 136 ডিগ্রি 40 মিনিট। এই ডিগ্রিতে যদি জাতক জাতিকার জন্ম হয়ে থাকে তাহলে সে সুখ সম্পদ ভোগ করেন এবং সকলে প্রিয়পাত্র হন। উচ্চ পরিবারে জন্মগ্রহণ করে থাকেন, পিতার ভালো নামডাক থাকে। দ্বিতীয় পাদে 136 ডিগ্রি 20 মিনিট থেকে 140 ডিগ্রি। এই ডিগ্রিতে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকেন এরা খুব কর্তব্যপরায়ণ হন। জাতকের সুন্দর স্ত্রী ও শুভ সন্তান লাভ হয়ে থাকে। এই নক্ষত্রের ওপর বুধের সংযোগ থাকলে ব্যক্তি ভালো আইনজীবী হন। রবির সংযোগ থাকলে ব্যক্তি উচ্চ পদস্থ সরকারি প্রশাসক হন। বহু লোকের রক্ষণাবেক্ষণ করে থাকেন। তৃতীয় পাদ 140 ডিগ্রি থেকে 143 ডিগ্রি 20 মিনিট। এই ডিগ্রিতে কোনো জাতক যদি জন্মগ্রহণ করেন তবে সে দুরূহ কার্য পরিচালনা ও যোগ্যতা রাখেন। বিদেশি কোনো সংস্থানের সঙ্গে কাজ করা এবং বিদেশ ভ্রমণ করতে পারেন যদি এখানে রাহু কোনো সংযোগ স্থাপন করে। চতুর্থ পাদ 143 ডিগ্রি 20 মিনিট থেকে 146 ডিগ্রি 40 মিনিট। এই ডিগ্রিতে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয়ে থাকে তাহলে সে কোনো কাজ করার ক্ষেত্রে অধিক পরিশ্রম দিয়ে থাকেন, বুদ্ধিমান ও কর্তব্যপরায়ণ হন। 35 বছরের পর থেকে জীবনের পরিশ্রম অনুযায়ী ফল পেতে থাকেন। আর্থিক সমস্যা সেরকম থাকে না। এই নক্ষত্র নিয়ে এটাই বলার পূর্ব ফাল্গুনী নক্ষত্র। সিংহ রাশিতে রবির ক্ষেত্র স্থূলকায়, উদ্যোগেশী, ক্ষমাশীল, ধূর্ত, লোকপ্রিয়, অল্পাহারী এবং দয়াবান, স্বাস্থ্যকারী, বৈরাগী ভাবাপন্ন, বিনয়ী, মাতৃভক্ত ও স্বল্পকেশযুক্ত মস্তক, মানব শরীরের অঙ্গ হিসাবে অষ্টধ্বয় এবং যৌন যন্ত্র।